হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে আমরা শুরু করতেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই চ্যাপ্টারটাতে প্রত্যেকটা লাইনে লাইনে এত এত ইনফরমেশন, যখন কোনো একটা নতুন স্টুডেন্ট পড়তে যায় তার মাথা একদম 360 ডিগ্রি ঘুরে যায়। এই চ্যাপ্টারের যে এত এত সাল দেওয়া, মানে এই 1757 সাল, তারপরে হচ্ছে 1947 সাল, এত এত সাল দেওয়া সবার মাথা একদম নষ্ট হয়ে যায়। দেখো, আমি এই চ্যাপ্টারটা এমনভাবে পড়াবো যেই লাইনটা আসছে এর আগে এমসিকিউতে, সিকিউতে, সৃজনশীলে, সেই লাইনটা আমার এখানে শুধু দাগানো থাকবে এবং তার ভিতরে দুই কালারের দাগ দেওয়া থাকবে। একটা হচ্ছে এই কালার, আরেকটা হচ্ছে এই কালার। এই কালার দিয়ে যেটা দাগানো থাকবে সেটা 10 বার জাস্ট রিডিং পড়বা, আর এই কালার দিয়ে যেটা দাগানো থাকবে সেটা মাস্ট 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 মুখস্থ, কারণ সেটা আসবে। ঠিক আছে, দেখো তুমি এখানে আমি কিভাবে দাগায় নিয়ে আসছি। এরপরে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, যে দাগায় নিয়ে আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, যেই লাইনগুলো আসছে, হ্যাঁ, সেগুলো তো আমি দাগায় রাখছি, সেগুলো কোন এমসিকিউতে আসছে সেই এমসিকিউটা আমি দেখায় দেব। যেমন দেখো, এই যে এমসিকিউটা আমার সাথে রাখা আছে। এই যে দেখো, খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তর অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। সম্রাট অশোক বাংলার উত্তর অংশ দখল করেন কখন? এই যে খ্রিস্টপূর্ব 3য় শতকে। তোমার কি মুখস্থ করা লাগবে গাইড থেকে এমসিকিউ? না, তোমার গাইড থেকে এমসিকিউ মুখস্থ করা লাগবে না। তুমি আমার এই ক্লাসটা করবা, তোমার গাইডের সব এমসিকিউ সলভ করা হয়ে যাবে। ঠিক আছে, এর মাধ্যমে তোমার পরীক্ষায় যেটা আসবে, তোমার পরীক্ষায় যে জায়গা থেকে কোশ্চেন আসবে, তুমি ফুল কমন পাবা, 100% কমন পাবা। আমি যেই সিস্টেমে পড়াইতেছি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না যে কীভাবে বিশ্ব পরিচয় পড়তে হয়। তারা বইটাকে রিডিং পড়ে, যারা ম্যাক্সিমাম স্টুডেন্টই দাগায় না বইটা সুন্দর করে, আর যারা দাগায় তারা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটায় খুঁটায় দাগায় রাখে। এভাবে দাগালে পরীক্ষার আগের দিন তুমি কিভাবে পড়বে ভাই? পরীক্ষার আগের দিন তুমি যদি আবার প্রত্যেকটা লাইন পড়তে যাও, তুমি কি কখনো শেষ করতে পারবা? তোমার পরীক্ষায় বিশ্ব পরিচয় পরীক্ষা ধরো মিনিমাম গেলে 60টা চ্যাপ্টার একসাথে হবে, তুমি কিভাবে পড়বা, তাই না? আচ্ছা, তো এইভাবে সিস্টেম করে দাগানো লাগবে। দেখো, পুরো বইটা এইভাবে দাগানো আছে এবং এই যে শর্ট নোট একটা দেওয়া আছে, এই শর্ট নোটের মাধ্যমে তুমি একদম সহজে অনেক কিছু বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসে আমরা কতটুকু পড়বো? আজকের ক্লাসে আমরা পড়বো এই যে এতটুকু। কই গেল? এই যে এতটুকু পড়বো, শোষণের ক্ষেত্র। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এতটুকু পড়বো। তো আশা করি তোমাদের ক্লাসটা অসাধারণ লাগবে। ক্লাসটা একটু বড় হবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি ক্লাসটায় মনোযোগ দিয়ে বসো, মনোযোগ দিয়ে আমার কথা মতো তুমি দাগাও বইটা এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। তোমার আর কিচ্ছু করা লাগবে না। তোমার পরীক্ষার হলে এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসবে, যত সৃজনশীল আসবে, যত শর্ট কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, সেটা পরীক্ষার হলে ইজি করে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, ঠিক আছে, তোমার কাজ খালি এই একটাই, সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা করা। আচ্ছা, তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তাহলে এইটার দ্বারা কি করা লাগবে? এটা যে কোনো মূল্যে ভাই তোমার মুখস্থ রাখা লাগবে, এই কালারগুলো মুখস্থ। আর এই কালারগুলো কি তুমি 10 বার রিডিং পড়ো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে চলো শুরু করি। চ্যাপ্টারের নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম কি সেটা তো বোঝাই গেছে, আমরা বাঙালিরা স্বাধীন হওয়ার জন্য যেই সংগ্রাম করেছি সেই সংগ্রাম। এখন তুমি বুঝতে পারো না ঔপনিবেশিক যুগ এইটা আবার কি, বুঝবা, এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন। আচ্ছা, এই কালার দেখে আবার ভাবিও না, এই কালারটা জাস্ট নর্মালি সিম্পলি নাও। আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা ভুলে অন্য কালার হয়ে গেছে। ওকে, বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দেবো, যেহেতু এই চ্যাপ্টারটা একটু কঠিন, আমি বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দেবো। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। মানে জিনিসটা কি, ইউরোপীয় বণিক বলতে কি বোঝাইছে? বণিক বলতে বোঝাইছে হচ্ছে ব্যবসায়ীরা। ধরো তুমি একটা দোকানে গেছো কর্মচারী হিসাবে, দোকানের কর্মচারী হিসাবে, বিভিন্ন দোকানে দেখো না 2-3 জন করে কর্মচারী থাকে, কাজ করে তারা। ধরো তুমি একটা দোকানে গেছো কর্মচারী হিসেবে, তুমি কর্মচারী হিসেবে যে তুমি ওই দোকানটাই দখল করে নিছো। হ্যাঁ, তো এইরকম হয়েছে হচ্ছে ইউরোপীয় বণিকদের বা ব্যবসায়ীদের অবস্থা। তারা বাংলাদেশে না, তারা এই বাংলাতে আসছিল
তোমার হচ্ছে ব্যবসা করার উদ্দেশ্যে, কিন্তু আইসে পুরা রাষ্ট্রটাই তারা দখল করে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা। এই বণিকদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব, কয়টা জায়গা আবার কথা বলছে, বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে। তার মানে ইংরেজরা ক্ষমতা দখল করে কাকে পরাজিত করে, নবাব সিরাজউদ্দৌলাকে। এখন কথা হচ্ছে নবাব কি জিনিস, তোমরা গোপাল ভাঁড় দেখো না, গোপাল ভাঁড়ের ভিতরে নবাব আছে না, তো এই টাইপের নবাব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এই নবাবের নাম কি ছিল, কি বলে এটাকে বলে হচ্ছে মনে হয় মুর্শিদাবাদের নবাব। নবাবের কোনো নাম বলে না গোপাল ভাঁড়ের ভিতরে। আচ্ছা, এখানে নবাবের নাম দেওয়া আছে নবাব সিরাজউদ্দৌলা। তো এই নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে কারা, ইংরেজরা, ইউরোপীয় বণিকরা। ঠিক আছে, এবং বাংলায় ইংরেজ শাসন চলে 1947 সাল পর্যন্ত। আচ্ছা, এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠা হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি, এবং 1757 সাল থেকে 1957 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলি। আচ্ছা, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে এবং সেগুলো থেকে এমসিকিউ বারবার আসছে। তোমার সর্বপ্রথম কথা, কত সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইউরোপীয় ব্যবসায়ীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে? কত সালে? 1757 সালে। এই যে লেখা আছে 1757 সালে। এবং তারা কত সাল পর্যন্ত ছিল? 1947 সাল পর্যন্ত ছিল। 1947 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, এই যে 1757 সাল থেকে শুরু করে 1947 সাল, এই যে মাঝখানের যে সময়টা না, এই সময়টাকে বলা হয় হচ্ছে, এই সময়টা ইংরেজরা যে শাসন করছে, তো এই শাসনটাকে বলা হয় হচ্ছে ঔপনিবেশ। আরে আল্লাহ, অন্ধকার হয়ে গেছে। ঔপনিবেশিক শাসন বলে। ঠিক আছে, আর এই যে যুগটা, এই যুগটাকে বলা হয় হচ্ছে ঔপনিবেশিক যুগ। তাহলে এই যুগটাকে আমরা পড়ে আসলাম ঔপনিবেশিক যুগ। এখন কি ক্লিয়ার হয়েছে না ঔপনিবেশিক যুগ কি জিনিস? তাহলে তোমাকে আমি কোশ্চেন করতেছি, ভাইয়া বলো ঔপনিবেশিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এখন আমি তাহলে সরাসরি এমসিকিউ দেখায় দেই। দেখো, এই টপিক থেকে, এই একটা সিঙ্গেল জিনিস থেকে এমসিকিউ আসছে প্রায় 4 থেকে 5টা, যে কত সালে ঔপনিবেশিক শাসন শুরু হয়, কত সালে শেষ হয়, কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল। যেমন দেখো, বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? 1757 সাল থেকে 1947 সাল। এইখানে তো আমি জাস্ট একটা এমসিকিউ নিয়ে এসেছি, এরকম 5-6টা এমসিকিউ গাইডের ভিতরে দেওয়া আছে, তোমরা দেখতে পাবা। এটা কবে আসছে? রাজশাহী বোর্ডে 2018 সালে আসছে। এইভাবে বোর্ডের কোশ্চেনগুলো তোমার সলভ করা লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না যে পড়ার সিস্টেম কি, স্ট্র্যাটেজি কি, জানেই না। ঠিক আছে, খালি বইটা রিডিং করবে আর দাগায় রাখবে, এটা কিন্তু ভুল। আচ্ছা, তাহলে আমাদের ওইটুকু শেষ। এখান থেকে তুমি জাস্ট কি মনে রাখবা, 1757 সাল থেকে 1947 সাল, এই সময়টাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি, এবং এই যুগটাকে আমরা ঔপনিবেশিক যুগ বলি। ঠিক আছে, ওকে। এবার আসো বাংলায় ঔপনিবেশিক শাসন। এখন কথা হয়েছে হচ্ছে, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, উপনিবেশ বলতে কি বোঝায়? উপনিবেশ বলতে কি বোঝায়? ধরো এখন ইন্ডিয়া আমাদেরকে দখল করে নিল, এখন দখল করে নিল, বা ভারত আমাদেরকে দখল করে নিল, তাহলে আমরা কি হব? আমরা তাদের উপনিবেশে পরিণত হয়ে যাব। সহজ উদাহরণ বোঝা গেছে, একদম সহজ উদাহরণ। উপনিবেশ বলতে এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায়, অঞ্চল বা জায়গাকে বোঝায়। দেখছো নি, অঞ্চল বা জায়গাকে বোঝায়। উপনিবেশ বলতে তার মানে কি বুঝাইতেছে? একটা জায়গাকে বলতেছে। ঠিক আছে, ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যা বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। তার মানে কি, বিদেশি সার্বভৌম রাষ্ট্র, যেমন আমি তোমাকে বিদেশি রাষ্ট্র হিসেবে কি বললাম? ইন্ডিয়া বললাম। তো এই বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন, মানে বাংলাদেশের যত আর্মি থাকবে, পুলিশ থাকবে, বিডিআর থাকবে, এখান থেকে শুরু করে যত প্রশাসনিক জায়গা আছে, আদালত আছে, অফিস আছে, সব কাদের দখলে থাকবে? বিদেশি রাষ্ট্রের দখলে থাকবে। বিদেশি রাষ্ট্র আমি এখানে কাকে বললাম? ইন্ডিয়াকে বললাম। ঠিক আছে, এরকম তো ওই সময় এই বিদেশি রাষ্ট্র এসে আমাদের বাংলার উপরে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ নিয়েছিল। বুঝতে পারো নাই? উপনিবেশ বলতে বুঝতে পারো নাই? না বুঝতে পারলে সমস্যা নেই, তুমি জাস্ট এখানে সংজ্ঞাটা মুখস্থ করো। উপনিবেশ বলতে এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যা
একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের, তোমার সার্বভৌম মনে রাখার দরকার নেই, একটি বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। ঠিক আছে, শেষ। এখন এটা তো উপনিবেশ গেল। যেই প্রক্রিয়াতে একটি দেশ, একটি রাষ্ট্র আরেকটি দেশকে উপনিবেশে পরিণত করতেছে, যেই প্রক্রিয়াতে একটি দেশ আরেকটি দেশকে উপনিবেশে পরিণত করতেছে, সেই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে উপনিবেশীকরণ। উপনিবেশীকরণ তার মানে এই যে লেখা আছে, উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। দখলকৃত দেশ, তোমাকে আমি এখানে উদাহরণ দিলাম কি, দখলকৃত দেশ কোনটা? বাংলাদেশ। এবং দখলকারী দেশ কোনটা? ইন্ডিয়া। তাহলে কোনোভাবে ইন্ডিয়া যদি আমাদেরকে দখল করে নেয়, তাহলে আমরা ইন্ডিয়ার উপনিবেশে পরিণত হব। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। বাংলায় তোমার এই যে উপনিবেশিক শাসন, এই উপনিবেশিক শাসন কত বছর ছিল? বাংলা প্রায় 200 বছর। এই এমসিকিউটা কিন্তু আসে। কত বছর ছিল? 200 বছর ছিল। 200 বছর ইংরেজ উপনিবেশিক শাসনের অধীনে ছিল। ঠিক আছে, আচ্ছা। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্যে দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়। একটু আগেই তো আমরা পড়ে আসলাম, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে পরাজয় করে দিয়েছিল। এই যে মাঝে মধ্যে দেখো না গোপাল ভাঁড়ের ভিতরে যুদ্ধ বাইতে যায়, তো এই যুদ্ধে পরাজয় করে দিছিল তোমার হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজরা। এখন কোন যুদ্ধে? যুদ্ধটার নাম কি? যুদ্ধটার নাম হচ্ছে পলাশীর যুদ্ধে। তোমাকে যদি কোশ্চেন করে, ভাইয়া নবাব সিরাজউদ্দৌলাকে কোন যুদ্ধে পরাজিত করে ইংরেজরা শাসন দখল করেছিল, বাংলা শাসন, তুমি কি বলবা? পলাশীর যুদ্ধে। পলাশীর যুদ্ধ কেন বলা হলো? কারণ পলাশী নামক জায়গায় এই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, কিভাবে এই উপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে আমরা সে সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার। আচ্ছা, এখন এই পৃষ্ঠা থেকে এটা কোন এমসিকিউ? বাংলা ইউরোপীয় শাসন। ও হ্যাঁ, তাহলে বাংলায় ইউরোপীয় শাসন শুরু হয় কার পতনের মধ্যে দিয়ে? নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে। সিলেট বোর্ডে আসছে এটা। আচ্ছা, এরপরে এটা বাংলার ইতিহাসে প্রত্যক্ষ ও উপনিবেশিক শাসন শুরু হয় কিভাবে? বিদেশি বণিকদের প্রভাবকে কাজে লাগিয়ে। এটা কি ময়মনসিংহ বোর্ড নাকি মাদ্রাসা বোর্ড? ময়মনসিংহ বোর্ড 2019 সালে এটা আসছে। ঠিক আছে, তাহলে বিদেশি বণিকদের প্রভাবকে কাজে লাগাই তো আমাদেরকে দখল করলো, তাই না? আচ্ছা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই পৃষ্ঠা থেকে দেখো আর কোনো এমসিকিউ বাকি নাই তোমার এই পৃষ্ঠা থেকে। ঠিক আছে, এই যে কত সুন্দর করে এই পৃষ্ঠাটা পড়ে ফেললাম না? এইভাবে তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া লাগবে এবং ইম্পর্ট্যান্ট লাইনগুলো এই যে এভাবে আলাদা করা লাগবে। এবং তারপরে কি করা লাগবে? লাইন বাই লাইন পড়ে ফেললা, তারপরে গাইড থেকে এমসিকিউগুলো সলভ করে ফেলবা, তারপরে গাইড থেকে সৃজনশীলগুলো সলভ করে ফেলবা। আর বইয়ের লাইন বাই লাইন যখন তুমি পড়তেছো তখন তোমার এই শর্ট কোশ্চেনগুলো বা সংক্ষিপ্ত কোশ্চেন এমনিই সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো যারা নিজেরাই এভাবে পড়তে পারবা, আমার এই যে তুমি যে ক্লাসটা করতেছো, এই প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, শুধুমাত্র এই 3টা চ্যাপ্টারই ফ্রিতে দেওয়া হবে। বাকিগুলো আমার কোর্সে হবে। তো যারা নিজেরা ফ্রিতে এইভাবে বানাইতে পারবা, তোমরা নিজেরা এইভাবে বানাবা। যারা এইভাবে বানাইতে পারবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো খুঁজে বাইর করতে পারবা এবং এই যে সুন্দর করে দাগাইতে পারবা। তারপরে নিজে নিজে এমসিকিউ সলভ করতে পারবে, নিজে নিজে সৃজনশীলগুলো পড়তে পারবে, নিজে নিজে শর্ট কোশ্চেনগুলো পড়তে পারবা। তারা নিজেরা পড়বা, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নিজেরা এই কাজগুলো করতে পারবা না, এভাবে ইম্পর্ট্যান্ট লাইনগুলো বাহির করতে পারবা না, ঠিক আছে, তারা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো। এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে? এখানে বিজ্ঞান পড়ানো হবে, বিশ্ব পরিচয় পড়ানো হবে এবং আইসিটি পড়ানো হবে। এবং তোমাদের বিজ্ঞান ও বিশ্ব পরিচয় এই দুইটা কি তোমাদের বৃত্তি পরীক্ষার সাবজেক্ট না? তো এই দুইটাকে বৃত্তি পরীক্ষার জন্য এভাবে পড়া লাগবে। তুমি উল্টাপাল্টা করে পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই 3টা সাবজেক্ট এই কোর্সের মধ্যে পড়ানো হবে
এই কোর্সে এইভাবে সবগুলো চ্যাপ্টার, এই 3টা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার পড়ানো হবে মাত্র কয় টাকায় জানো? 699 টাকায়। মাত্র 699 টাকায়। এই টাকা কি তোমাকে মাসে মাসে দেওয়া লাগবে? না, শুধু তোমার জীবনে তুমি আমাকে একবার 699 টাকা দিলে তুমি এই 3টা সাবজেক্টের সবগুলো ক্লাস তুমি পাবা। এই 3টা সাবজেক্টের বইয়ের লাইন বাই লাইন রিডিং সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? মাত্র একবার 699 টাকা দিলে। তো তোমরা প্রাইভেটে কত টাকা খরচ করো না এই বিজ্ঞান পড়তে যায়, বিশ্ব পরিচয়, আইসিটি এগুলো পড়তে যায়, নিজেরা বুঝো না। তোমরা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারো, ঠিক আছে? জয়েন করার জন্য কি কল লাগবে? জাস্ট এই নাম্বারে কল দিবা, তাহলে বাকিটুকু আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো গত বছর আমাদের গত বছরের কোর্স ছিল, এটা হচ্ছে SBI 2.0, আগেরটা ছিল SBI 1.0, ঠিক আছে? SBI 1.0। তো এই যে ওরা আমাকে বৃত্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে, মানে বৃত্তি পাওয়ার পরে আমাকে জানাইছিল, এই যে হ্যাঁ, এই যে এরা সবাই আমাকে জানাইছিল বৃত্তি পাওয়ার পরে। তো আমি চাই তোমরাও আমাকে জানো, ঠিক আছে? ও মতিঝিল থানায় দ্বিতীয় হয়েছিল। তো এইভাবে তোমরা যদি পুরোটা শেষ করতে চাও তাহলে আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তোমরা এই 2026 সালের যে কোনো সময় এখানে জয়েন হতে পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা তাহলে প্রথম পৃষ্ঠাটা পড়ে ফেলছি, এবার আসো দ্বিতীয় পৃষ্ঠাতে আসো, একটু বড় করি। দ্বিতীয় পৃষ্ঠাতে আসো। দ্বিতীয় পৃষ্ঠা পড়ার আগে তোমরা অনেক সময় শোনো না যে হচ্ছে খ্রিস্টপূর্ব 19 এত সাল, খ্রিস্টপূর্ব এত সাল, এরপর হচ্ছে এত খ্রিস্টাব্দ, এগুলো শোনো না? মানে তুমি অনেক সময় শোনো না যে হচ্ছে খ্রিস্টপূর্ব 9 সাল, 1900, কেমনে বলি আমি, ধরো তুমি খ্রিস্টপূর্ব 900 এত, এরকম শোনো না? 906 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব পূর্ব 906 এর মানে কি? আর আরেকটা হচ্ছে খ্রিস্টাব্দ, বা ধরো যে এভাবে বলা যাইতে পারে যে হচ্ছে 1700 খ্রিস্টাব্দ, আমি জাস্ট উদাহরণ দিলাম এখানে, হ্যাঁ? খ্রিস্টাব্দ, টাব্দ, বয়দয়, বয়দয় নাকি দয়, হ্যাঁ, খ্রিস্টাব্দ, বয়দয়, ঠিক আছে? তো এই দুইটার মানেটা কি? খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে বলা হইতেছে। খ্রিস্টপূর্ব মানে কি? যীশু খ্রিস্ট কি কারা চিনো? যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলীরা ভালো চিনবে। আচ্ছা, তো এই যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে বলা হয় হচ্ছে খ্রিস্টপূর্ব, আর যীশু খ্রিস্টের জন্মের পরের সময়টাকে বলা হয় হচ্ছে খ্রিস্টাব্দ, ঠিক আছে? এটা জাস্ট এমনি একটা বেসিক জাস্ট আমি তোমাকে বললাম। আচ্ছা, এবার আসো ঔপনিবেশিক শাসন ও পূর্বকাল। কাল থেকেই বাংলার অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। আচ্ছা, এই অঞ্চলে বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটা এলাকা। আমরা বাঙালি, আমাদের এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সব মিলাতে আগে বাংলা ছিল, ঠিক আছে? তো এই অঞ্চলগুলো ধন সম্পদে পূর্ণ ছিল, ঠিক আছে? অনেক ধন সম্পদ ছিল এইসব অঞ্চলে। ফলে ইংরেজরা কি করতো? ইংরেজরা আগমন করতো আমাদের এই সব অঞ্চলে। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন করতো। মানুষরা এই বাংলাতে ধন সম্পদ অনেক ছিল, এই কারণে ইংরেজরা থেকে শুরু করে ইংরেজদের অনেক আগে থেকেও আরো অনেকে আসতো, ঠিক আছে? আচ্ছা, সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য কি ছিল? বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। বাংলায় যে অর্থনৈতিক প্রাচুর্য, বাংলার যে ধন সম্পদ বেশি ছিল, এইটার কারণে সবাই আসতো। আসার একটা কারণ থাকা লাগবে না? অবশ্যই একটা কারণ থাকা লাগবে। আচ্ছা, এবার আসো, খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। তার মানে বাংলায় প্রবেশ করেছিল কারা? খ্রিস্টপূর্ব যুগে। তার মানে কি যীশু খ্রিস্টের জন্মের আগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠীরা বাংলায় আসছে। কারা? আর্য ভাষাভাষী জনগোষ্ঠী। আমরা যেরকম বাংলা ভাষায় কথা বলি, এরকম আর্য ভাষার লোকেরা বাংলাতে আসছিল, ঠিক আছে? আচ্ছা, খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের আগে 3য় শতকে বাংলার উত্তরা অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। কত শতকে? 3য় শতকে। বাংলার উত্তর অংশ বাংলার উত্তর অংশ দখল করে কে? ভারতের মৌর্য সম্রাট অশোক। মৌর্য বলতে কি? মৌর্য হচ্ছে একটা
রাজবংশ। তোমার বংশের নাম কি? আমার বংশের নাম হচ্ছে তালুকদার বংশ। তোমার বংশের এরকম নাম আছে, অনেকের আছে চৌধুরী বংশ, তাই না? অনেকের আছে ফকির বংশ। তো এরকম মৌর্য বংশ, মৌর্য হচ্ছে একটা বংশ, তো তাদের বংশটা হচ্ছে রাজবংশ, কারণ তাদের বংশ থেকে সব রাজারা হইতো, ঠিক আছে? তো হচ্ছে এই সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তর অংশ দখল করে নেয়, ঠিক আছে? আচ্ছা, কত শতকে? 3য় শতকে। আমি প্রথমে কিন্তু এই এমসিকিউটা দেখে আসছি। আচ্ছা, সে সময় পুণ্ড্রনগর হয় মৌর্যদের প্রদেশ। তার মানে এই মৌর্যদের প্রদেশ কোনটা ছিল? পুণ্ড্রনগর। পুণ্ড্রনগর একটা জায়গার নাম, সেই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা, বর্তমানে এই জায়গা, বর্তমানে এইরকম দেখা যায়, ঠিক আছে? পুণ্ড্রনগর, ঠিক আছে, ওকে। তার মানে পুণ্ড্রনগর কি ছিল? মৌর্যদের প্রদেশ ছিল। আচ্ছা, মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। মৌর্যরা যখন পতন হয়ে যায়, মানে কি হয় তোমার নর্মালি কি হয় জানো? এই যে তুমি এখন যত পড়বা, এখানে দেখবা এক সাম্রাজ্য এসে আরেক সাম্রাজ্যকে যুদ্ধের মাধ্যমে হারায় দেওয়া, খালি দখল করতে থাকে, একের পর এক খালি দখল করতে আছে। যেমন বাংলাদেশে বর্তমানে কি দেখতেছ? গত 17 বছর ছিল আওয়ামী লীগ, এখন দখল করছে কারা? বিএনপি। আওয়ামী লীগের আগে কারা ছিল? বিএনপি। তার আগে কারা ছিল? আওয়ামী লীগ। তার আগে কারা ছিল? জাতীয় পার্টি, ঠিক আছে? এইরকম একের পর এক খালি দখল করতে থাকে। তো এই মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য। এখন এই লাইনটা থেকে এমসিকিউ আসছে, এই যে এমসিকিউ আসছে যে মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? গুপ্ত সাম্রাজ্য। ঢাকা বোর্ড 2015 সালে আসছে। তুমি কি নিজে এইভাবে কখনো এমসিকিউ বাহির করে পড়তে পারবা যে এই লাইনটা থেকে এর আগে এমসিকিউ আসছে? তার মানে এবারও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি বাহির করে দিছি, এটা যদি নিজে বাহির করতে পারো তুমি খুবই ভালো, নিজে নিজে পড়বা, কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কিন্তু যদি না বাহির করতে পারো, বৃত্তি পরীক্ষায় যদি ভালো করতে চাও, অবশ্যই তুমি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 4র্থ শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। এই লাইন তেমন একটা গুরুত্বপূর্ণ না। গুপ্তদের পতন হয়ে যায়। তাহলে সর্বপ্রথম ছিল কারা? মৌর্য, তারপরে আসলো গুপ্ত। এখন গুপ্তদের পতনের পর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয়। তার মানে সর্বপ্রথম কারা ছিল? আর্য। আর্যর পরে কারা আসলো? মৌর্য। হ্যাঁ, মৌর্যর পরে হচ্ছে গুপ্ত। গুপ্তদের পরে কে আসলো? শশাঙ্ক। শশাঙ্ক কি? শশাঙ্ক হচ্ছে বাঙালি শাসক। তিনি কত সালে তোমার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে? 7ম শতকে। কত শতকে? 7ম শতকে। শশাঙ্ক তাহলে কে? শশাঙ্ক একজন মানুষ। শশাঙ্ক একজন মানুষ, ঠিক আছে? আচ্ছা, স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তার মানে সিরিয়ালটা কেমন হলো? এই যে দেখো আমার এখানে লেখা আছে, সিরিয়াল করে দিছে আমি একদম। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করতে পারবে না, তার ধরতেই পারবে না। এই লাইনগুলো পড়লে তাদের মাথার 380 ডিগ্রি উপর দেওয়া যাবে, ঠিক আছে? সর্বপ্রথম কি? আর্য আমি এখানে লিখি নাই। তার মানে সর্বপ্রথম আর্য, তারপরে মৌর্য, তারপরে গুপ্ত, তারপরে শশাঙ্ক দখল করলো, ঠিক আছে? আচ্ছা, এরপর একই সময়ে আচ্ছা, এটা কি দেখা গেছিল? লেখাটা কি দেখা গেছে? দেখি একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে, ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গঠিত হয়েছিল। আচ্ছা, এটা দরকার নাই, গড়ে উঠেছিল। শশাঙ্কর মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে, যাকে বলা হয় সংস্কৃত ভাষায় মাচ্ছন্যায়ের যুগ, মানে হয়েছে অন্ধকার যুগ। এই সময় কি? শশাঙ্ক মরে গেল, গুপ্তদের পরে শশাঙ্ক আসলো। শশাঙ্ক যখন মরে গেল তখন 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলে, ঠিক আছে? অরাজকতা মানে কি? মানে যত রকমের অন্যায় অবিচার সব চলতে থাকে 100 বছর ধরা, জুলুম, এগুলো। এই কারণে এই সময়টাকে বাংলায় আমি তোমাকে বলতেছি অন্ধকারের যুগ, কিন্তু সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় মাচ্ছন্যায়ের যুগ, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8ম শতকের মাঝ পর্বে। প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা। তার মানে শশাঙ্কর পরে কি আসলো? পাল। এখানে পাল লেখা আছে, তোমরা নিজেরা এই সিরিয়ালটা লিখবা, লিখে তোমার বইয়ের ভিতরেও রাখতে পারো,
তোমার টেবিলেও জায়গায় জায়গায় লাগায় রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা। কত বছর শাসন করে? 400 বছর। এবং তুমি একটু আগে ইংরেজরা দেখছো কত বছর শাসন করছে? 200 বছর। পাল রাজারা কত বছর শাসন করতেছে? 400 বছর। এবং এইটাই সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ, এখানে এমসিকিউটা আছে, এমসিকিউটা আছে এই যে, বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন কোন বংশের শাসক? কোন বংশের শাসক? পাল বংশের শাসক। পাল বংশের শাসকরা তোমার হচ্ছে বাংলাকে অপেক্ষাকৃত সবচাইতে বেশি তোমার হচ্ছে শাসন করে। আচ্ছা, প্রায় 400 বছর। পালদের পতনের পরে 11 শতকের শেষের দিকে আবার বিদেশি শাসনের অধীনে বাংলা চলে যায়। তোমার এটা জানার দরকার নেই। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয়। তার মানে সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে। কার পরে? পালের পরে আসে হচ্ছে সেন। পালের পরে কারা আসছে? সেনরা আসছে। এখন সেনরা তোমার ওই যে কোথা থেকে আসছে? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসছে। কোথা থেকে? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসছে। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে কারা আসছে? সেন রাজারা আসছে। কাদের পরে সেন রাজারা দখল করছে? পালদের পরে। পালদের পরে সেনরা দখল করছে, ঠিক আছে। এখন দেখো এই যে এমসিকিউ রাজশাহী বোর্ড 2017 সালে এটা আসছে যে হচ্ছে কর্ণাটক কোন এলাকার অন্তর্গত? কর্ণাটক কোন এলাকার অন্তর্গত? দক্ষিণ ভারতের অন্তর্গত। এই যে দক্ষিণ ভারতের অন্তর্গত হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, বুঝা গেছে? একদম সিম্পল। এরপরে আসো, আরেকটা আছে মনে হয়। এরপরে আসো এই সেন। তাহলে আমরা সিরিয়ালটা যদি একটু মনে করাই দিই, সর্বপ্রথম আর্য, তারপরে মৌর্য, তারপরে গুপ্ত, তারপরে শশাঙ্ক, তারপরে পাল, তারপরে সেন। সেনের পরে কে? সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। কত বড় নাম, মানে 28 জনের নাম একজনের নামের ভিতরে ঢুকায় রাখছে, ঠিক আছে। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কয়টা নাম? ইখতিয়ার একটা নাম, উদ্দিন হয়তো বা পদবী হইতে পারে, ঠিক আছে, মোহাম্মদ একটা নাম, বখতিয়ার একটা নাম, খলজি একটা নাম, 4টা নাম, ঠিক আছে। তো এখানে এমসিকিউটা আসছে, দেখো কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে? কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে? মুসলিমদের হাতে। দেখো যশোর বোর্ডে 2015 সালে একবার আসছে, দিনাজপুর বোর্ডে 16 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 15 সালে আসছে, একটা সিঙ্গেল কোশ্চেন। তার মানে কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে? মুসলিম শক্তির হাতে। তার মানে এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি কি? মুসলমান, ঠিক আছে। নাম থেকে তো তুমি বুঝতে পারতেছো মুসলমান। তার মানে সেন শাসনের তোমার হয়েছে অবসান ঘটে কার হাতে? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হাতে, যিনি মুসলমান। এবং এই একটা লাইন থেকে এমসিকিউ আসছে এই পর্যন্ত 3টা, দেখছো না? আরও আসছে যেটা এখানে লেখা নাই। আচ্ছা, তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। কাকে? লক্ষণ সেনকে পরাজিত করছিল। আচ্ছা, 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনে বিস্তার করতে থাকে। মানে এই মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন থেকে তোমার হচ্ছে দখল করছে বাংলাকে, তারপরে থেকে আস্তে আস্তে এই মুসলিম শাসনে বিস্তার ঘটতে থাকে বিশ্ব জুড়ে, বাংলা জুড়ে, বিশ্ব বলতেছি, বাংলা জুড়ে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই এই একটা লাইন থেকে এমসিকিউ আসছে, দেখো বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটান কে? বখতিয়ার খলজি। কুষ্টিয়া বোর্ড 2018 সালে আসছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা লাইন থেকে তোমার এমসিকিউ বাহির করে করে পড়ে নেওয়া লাগবে। এইভাবে তুমি যদি পড়ো, তোমার বৃত্তি পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার জন্য কোনো কিছু বাকি থাকবে? কিচ্ছু বাকি থাকবে না। আর এই জিনিসটা সব সময় মাথায় রাখা লাগবে। এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মাথায় রাখতে পারে না। আমি নিজেই আগে জানতাম না। বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কখনোই এমসিকিউ আসে না। বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কখনোই এমসিকিউ আসে না। প্রত্যেকটা লাইন কি তুমি জীবনে মুখস্থ করতে পারবা না। আচ্ছা, এই এমসিকিউটা বইয়ের ভিতরে ক্লিয়ার করে দেওয়া নাই। 1204 সালের পরে বাংলার কোন অংশটি সেন শাসকরা শাসন করে? রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। 1204 সালের পর বাংলার কোন অংশটি সেন শাসকরা দখল করে? পূর্ব অংশটি। এটা যেহেতু 19 সালে আসছে, রিসেন্ট কোশ্চেন, এটা একটু মুখস্থ রাখো, ঠিক আছে।
এটা মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, এবার আসো, এ সময়ের মধ্যে মানে এই বখতিয়ার খলজির হাতে যখন ছিল, এই সময়ের মধ্যে বাংলাকে 3টি অংশে দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। যেমন আমাদের বাংলাদেশে কি 8টা বিভাগ আছে না, ওই সময় বাংলাকে 3টা বিভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এই বিভাগগুলো হচ্ছে উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও ও পূর্ব বাংলায় সোনারগাঁও। সোনারগাঁও তোমরা বেড়াইতে যাও না, এই সোনারগাঁও। ঠিক আছে, এই সোনারগাঁও। এখন এইখানে একটা কোশ্চেন আসছে, এখানে একটা কোশ্চেন ছিল যে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? যশোর বোর্ড 16 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছে। তার মানে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? সোনারগাঁওতে। মুখস্থ রাখা লাগবে, এটা বইয়ের ভিতরে দেওয়া নাই, বইয়ের ভিতরে এটা দেওয়া নাই। তার মানে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? সোনারগাঁওতে। ঠিক আছে, আচ্ছা, যারা কোর্সে ভর্তি থাকবে তাদেরকে আমি দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। যারা কোর্সে ভর্তি থাকবে তাদেরকে আমি দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেবো, তারা যে কোনো সময় দেখে পড়তে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো তোমার মুখস্থ করা লাগবে না। 3টা ভাগে যে ভাগ করা হয়েছে, 3টা বিভাগে যে ভাগ করা হয়েছিল বাংলাকে, ওই সময় এটা মুখস্থ করা লাগবে না, এই জিনিসটা একটু জানা লাগবে। 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মোবারক শাহ দিল্লি সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন। এইভাবে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তার মানে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কার হাতে? ফখরুদ্দীন মোবারক শাহ এর হাতে। তার মানে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে, আচ্ছা, তার মানে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কার হাতে? সোনারগাঁওয়ের শাসনকর্তা মানে সোনারগাঁওয়ের নেতা হচ্ছে ফখরুদ্দীন মোবারক শাহের হাতে। ঠিক আছে, ঠিক আছে। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। মানে ফখরুদ্দীন মোবারক শাহকে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা শুরু করছে বলে ধরা হয়। হ্যাঁ, আর প্রকৃতভাবে প্রতিষ্ঠা করছে ধরা হয় এই সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহকে। এবং ইলিয়াস শাহের 2টা উপাধি ছিল। ইলিয়াস শাহের 2টা উপাধি ছিল। একটা উপাধি হচ্ছে শাহী বাঙ্গালা, আর একটা উপাধি হচ্ছে শাহী বাঙ্গালিয়ান। 2টা উপাধি ছিল, একটা কি শাহী বাঙ্গালা, আর একটা হচ্ছে শাহী বাঙ্গালিয়ান। আমরা বিভিন্ন বন্ধুকে শয়তানি করে বিভিন্ন রকমের উপাধি দিই না। আমাদের এক ফ্রেন্ড ছিল, হ্যাঁ, ওকে আমরা শয়তানি করে উপাধি দিয়েছিলাম হচ্ছে চামচ। তো এরকম অনেককে শয়তানি করে আমরা ফাইজলামি করে উপাধি দেই। তো কিন্তু ওনাকে কি ফাজলামি করে উপাধি দেওয়া হয়েছে? না, ওনাকে শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা, স্বাধীন সুলতানি আমলে অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। এগুলো জানা লাগবে না তোমার, তুমি এই উপাধিটা একটু মনে রাখতে পারো। কার উপাধি ছিল? ইলিয়াস শাহের উপাধি ছিল। ইলিয়াস শাহ, শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়ান। ইলিয়াস শাহ, শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়ান। ঠিক আছে, এখন এখান থেকে একটা লাইন একটু জানা লাগবে। আচ্ছা, বাংলা কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? কিভাবে? যখন এই স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার মাধ্যমে ঠিক আছে, রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার মানে বাংলায় কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার মাধ্যমে। আচ্ছা, ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান ছিল অপরিসীম। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। তার মানে বাংলার স্বাধীন সুলতানি শাসনের মাধ্যমে কি ছিল? বাঙালিরা মুসলমানদের বা ইসলাম ধর্মের সংস্পর্শে আসছিল। তো এই যে স্বাধীন সুলতানি শাসন, এইটার অবসান ঘটে কবে? 1538 সালে। এবং এইটা নিয়েও দেখো এমসিকিউ আসছে। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? যশোর বোর্ড 2015 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে। কত সালে? 1538 সালে। ঠিক আছে,
তুমি যখন এইভাবে জেনে যাইতেছো কোন কোন লাইন থেকে এর আগে এমসিকিউ আসছে, তোমার জন্য এখন পড়াটা একদম ইজি হয়ে যাইতেছে না? একদম ইজি হয়ে যাবে। তুমি জাস্ট নেক্সট টাইম পড়ার সময় কি করবা, বিগত বছর যে লাইনগুলো আসছে সেই লাইনগুলো বেশি করে মুখস্থ করবা, যে লাইনগুলো আসে না সেগুলো একবার করে জাস্ট দেখে যাবা। ইজি, সিম্পল। আচ্ছা, অবশ্য এর আগেই মোগল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করছিল, তার মানে লখনৌতির আরেক নাম কি? উত্তর বাংলার গৌড়। তার মানে লখনৌতি দখল করছে কে ভাই? সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন কি করছিল? লখনৌতি দখল করছিল। এখন মজার বিষয় হচ্ছে কত সালে? 1538 সালে। মজার বিষয় হচ্ছে এইটাও এমসিকিউতে আসছে। কে 1538 সালে লখনৌতি দখল করেছিল? চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন। এই লাইনগুলো, যেই লাইনগুলো বিগত সালে আসছে সেই লাইনগুলো ভাইয়া তোমার খুব ভালো মতো মুখস্থ করা লাগবে। আচ্ছা, এটা তো আমি দেখাইতে ভুলে গেছিলাম। খলজির পরে কি হলো? সুলতানি শাসন আসলো, শাহী বাঙ্গালিয়া যে উপাধি দেওয়া। খলজি খলজির পরে এই যে ইলিয়াস শাহ আসছে, এরপরে হচ্ছে আরো আরো আর কার কার যেন নাম লেখা ছিল, ফখরুদ্দিন মোবারক শাহ আসছে। ঠিক আছে, এই এত ডিটেলস তোমার মুখস্থ রাখা লাগবে না, তুমি মুখস্থ রাখতে পারো এইভাবে এইভাবে যে হচ্ছে খলজির পরে হচ্ছে সুলতানি আমল ছিল, সুলতানি আমলের 2-3 জনের নাম ছিল এখানে। তারপরে আসছে হচ্ছে হুমায়ুন, তারপরে আসছে কি? সম্রাট হুমায়ুন। এই যে সম্রাট হুমায়ুনের নাম। সম্রাট হুমায়ুন কি করছে? লখনৌতি দখল করছে। ঠিক আছে। আচ্ছা, উনি লখনৌতি দখল করার পরেও মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ উনি লখনৌতি দখল করছে কিন্তু ওনার শাসনটা প্রতিষ্ঠা করতে পারেননি। কারণ কি? এর কারণে বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে তাড়ায় দেয়। কে? আফগান শাসন। কে? শের খান। শের খান কি করছে? শের খান নামের থেকে বোঝা যাইতেছে শের। আচ্ছা, শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করে। তিনি কত বড় একটা শের, কত বড় একটা সিংহ! উনি করছে কি? প্রথমে বাংলা থেকে তাড়াইয়া দিছে, তারপরে ভারত থেকেই তাড়াইয়া দিছে। কাকে? এই সম্রাট হুমায়ুনকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। বর্তমান যে আফগানিস্তান আছে দেখছো না, তো তাদের হাতে চলে যায়। আচ্ছা, ভারতের মোগলরা কি করে? আবার সংগঠিত হয়। তাদেরকে তাড়াইয়া দিছিল, তাড়াইয়া দেওয়ার পরে কি করছে? তারা আবার সংগঠিত হয়েছে, একসাথে হয়েছে। হয় 1576 সালে রাজমহলের যুদ্ধে আফগানদেরকে হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুত্থান করে। আফগানদেরকে হারায়া কি করছে? দিল্লির সিংহাসন আবার নিয়ে নিছে তারা। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা মুঘলদের অধিকারে চলে আসে সম্রাট আকবরের সময়। তার মানে আচ্ছা, সম্রাট আকবরের সময় তোমার হচ্ছে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা মুঘলদের অধিকারে চলে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ বাংলাদেশ অংশ সহজে মুঘলরা দখল করতে পারে নাই। 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহত করে। আচ্ছা, আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও 12 ভূঁইয়াদের নেতা ঈসা খানকে পরাজিত করতে পারে নাই। আকবরের সেনাপতি সম্রাট আকবর কি করছিল? এই যে কিছুটা অংশ দখল করছিল, দখল করার পরে কি করছে? 12 ভূঁইয়াদের সাথে যুদ্ধ করা শুরু করছে, এবং 12 ভূঁইয়াদের সাথে যুদ্ধ করার পরেও 12 ভূঁইয়াদের একজন সেনাপতি ছিল মানসিংহ। সেই মানসিংহ আকবরের সেনাপতি ছিল হচ্ছে মানসিংহ। আকবরের সেনাপতি ছিল কারা? মানসিংহ। তো এই মানসিংহ 12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁকে কয়েকবার চেষ্টা করছে পরাজিত করার, কিন্তু পরাজিত করতে পারে না। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে এবং ঢাকা অধিকার করে। আচ্ছা, ঢাকা অধিকার করে মানে কি? ঢাকা দখল করে। ঢাকা, বর্তমান যে ঢাকা, এই ঢাকা দখল করে। কারা দখল করে? কার আমলে দখল করে? সম্রাট জাহাঙ্গীরের আমলে দখল করে। আমলে দখল করে কারা? মুঘল সুবেদার ইসলাম খান চিশতি। মুঘল
সুবেদার ইসলাম খান চিশতি। কে দখল করে? ইসলাম খান চিশতি। সম্রাট জাহাঙ্গীরের আমলে ইসলাম খান চিশতি কাদেরকে পরাজিত করে? 12 ভূঁইয়াদের পরাজিত করে। 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করে। এখন কথা হয়েছে এই লাইন থেকে এমসিকিউ আসছে। সব লাইন থেকে কি এমসিকিউ আসে না? সর্বপ্রথম কোন মুঘল সম্রাট ঢাকা দখল করে? কোন মুঘল সম্রাট ঢাকা দখল করে? এই যে সম্রাট জাহাঙ্গীর। রাজশাহী বোর্ড 2018 সালে আসছে। এইভাবে ডিটেইলসলি তুমি যদি না পড়তে পারো ভাইয়া, তোমার জন্য এই বিশ্ব পরিচয়ে অ্যান্সার করা খুবই কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তার মানে কি, হুমায়ুনের পরে কে আসলো? আকবর, সম্রাট আকবর। তারপরে গিয়ে এখানে জাহাঙ্গীরের নাম পড়লাম আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপর তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, জানো না তোমরা? তো ওই জায়গাটার নাম ওই সময় সম্রাটের নামের অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়। এভাবে বাংলায় মুঘল অধিকার প্রতিষ্ঠা হয় এবং এই মুঘল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। এতক্ষণ আমরা কি পড়তেছিলাম? এই যে ডিটেলস আমরা পড়ে আসলাম, কোন রাজার পরে কারা দখল করলো, কারা কি করলো না করলো, হ্যান ত্যান কত কিছু পড়ে আসলাম। এগুলো আমরা কি পড়তেছিলাম? নবাব সিরাজউদ্দৌলার আগের সময়ের পড়া পড়তেছিলাম। এরপরে এখন নবাব সিরাজউদ্দৌলার পতন হবে, তারপরে ইংরেজরা শাসন দখল করবে, তারপরে আমরা আবার ইংরেজদেরকে কি করব? ইংরেজদের থেকে আমরা আবার শাসন নিয়ে নেব বাঙালিরা। আচ্ছা, 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের অবসান ঘটে। আচ্ছা, সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি, আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। তার মানে এই যে জাহাঙ্গীরের পরে নবাব সিরাজউদ্দৌলা, এই সিরিয়ালটা একটু মনে রাখিও। হ্যাঁ, এই সিরিয়ালটা একটু মনে রাখিও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। শেষ এখানে কি কি ছিল? আচ্ছা, এর মাধ্যমে এই পার্ট শেষ, পার্ট 1 আমাদের শেষ। এবার আসো পার্ট 2-তে আসো। পার্ট 2, বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। মানে কি হয়েছে? পর্তুগিজ নাবিক, নাবিক বলতে কি? নাবিক বলতে কি? যারা কি করে? জাহাজ চালায়। তো এই পর্তুগিজ নাবিক ভাস্কো দামা সমুদ্রপথে, সমুদ্রতে মানে ওই জাহাজে জাহাজে করে তাদের বাণিজ্য বা তাদের ব্যবসাটাকে আরো বড় করার জন্য তারা দক্ষিণ ভারতের, কোন ভারতের? দক্ষিণ ভারতের কালিকট বন্দরে, কোন বন্দর? কালিকট বন্দরে পৌঁছায়। তোমরা যারা ওই যে বরিশালে থাকো, বরিশাল অঞ্চল, পটুয়াখালী অঞ্চলে থাকো, তোমাদের কি জাহাজে করে যাতায়াত করা লাগে না? তাই না? লঞ্চে করে, জাহাজে করে, জাহাজ না মনে হয় লঞ্চ বলে মনে হয়, আমি যাই নাই কখনো, আমি আমার জীবনে কখনো লঞ্চে উঠি নাই, তো এই সম্পর্কে আমার ধারণা খুবই কম। তো ওইখানে বিভিন্ন বন্দরের নাম থাকে না? বিভিন্ন বন্দরের নাম থাকে। তো এইরকম দক্ষিণ ভারতের কালিকট বন্দরে, দক্ষিণ ভারতের কালিকট বন্দরে তোমার হচ্ছে পৌঁছায় কে? পর্তুগিজ নাবিক। পর্তুগিজ কোন নাবিক? পর্তুগিজ, পর্তুগিজ নাবিক কে? ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা। ঠিক আছে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। এর মধ্য দিয়ে আচ্ছা, এই লাইন থেকে যে কি কি আসছে? পর্তুগিজ নাবিক ভারতে প্রথম কোন বন্দরে আসেন? কুষ্টিয়া বোর্ড 2019 সালে আসছে। কোন বন্দরে আসছে ভাইয়া? মংলা বন্দরে। কি? চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম, মংলা এগুলো তো বাংলাদেশে। ভারতের কালিকট বন্দরে আসছিল। ঠিক আছে, এই যে কালিকট চলে আসছে, দেখছ? এই যে কালিকট চলে আসছে। তুমি নিজে ধরতে পারতা? এটা নিজে ধরতে পারতা? কালিকট বন্দরে কে? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। এইটাও আসছে, এই যে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা তোমার হচ্ছে ভাস্কো দা গামা কোন দেশের ছিল, নাগরিক ছিল? পর্তুগাল। পর্তুগাল একটা দেশের নাম, বাংলাদেশ যেরকম একটা দেশের নাম, পর্তুগাল একটা দেশের নাম। সেই পর্তুগালের তোমার হয়েছে নাবিক পর্তুগিজ। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে পর্তুগিজ। আচ্ছা, তার মানে ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিল? পর্তুগালের। আচ্ছা, কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করে? সর্বপ্রথম বাংলা বা ভারতবর্ষে আগমন করে কারা? এই পর্তুগিজরা। পর্তুগিজরা সর্বপ্রথম কারা? পর্তুগিজরা। আচ্ছা, এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্র হিসাবে পরিণত হয়। আচ্ছা, ইউরোপের বিভিন্ন দেশে ক্রমান্বয়ে এই প্রতিযোগিতা সামিল হতে থাকে। এই লক্ষ্যে
17 শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে হচ্ছে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠা হয়। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তাদের মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। আচ্ছা, এখানে কয়েকটা পড়ার জিনিস আছে। প্রথম পড়ার জিনিসটা হচ্ছে এর লক্ষ্যে কত সালে? 17 শতকে, 17 শতকে, 17 শতকে শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে কি ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোথায়? ভারতে। এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি। এখনও কিন্তু নাটোরে কোম্পানি আছে, আরও বিভিন্ন জায়গায় দেশে কোম্পানি আছে। এই কোম্পানিগুলোতে অনেকেরই বাবা মা চাকরি করে, তোমাদের অনেকেরই বাবা মা চাকরি করে। আচ্ছা, এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তাদের মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় নর্মাল যে কাপড় আছে না আমাদের দেশের, এই কাপড় হচ্ছে মশলা, খাবারের যে মশলা আছে না, আমরা তরকারির ভিতরে যে মশলা ইউজ করি, এই মশলাগুলো তাদের কাছে প্রধান আকর্ষণ হয়ে ওঠে। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার দাও। বর্তমানে কত শতক চলতেছে? বর্তমানে কত শতক চলতেছে বলেন? বর্তমানে কত শতক চলতেছে? এখন চলতেছে হচ্ছে 2000 কত সাল? 26 সাল, 2026 সাল। এইটা হচ্ছে 21 শতক। 21 শতক বলা হয় এটাকে, 21 শতক। কেন 21 শতক বলা হইতেছে? 2001 সাল থেকে শুরু করে 2001 সাল থেকে শুরু করে 2100 সাল পর্যন্ত সময়কে, এই সময়টাকে 21 শতক বলা হবে। ঠিক আছে। এখন 1 সাল, 2 সাল, 3, 4, 5, 6, 7, 8 এভাবেই তো 2026 চলতেছে এখন। তার মানে এটা 21 শতক। তার মানে আমি তোমাকে এখন যদি বলি ভাইয়া বলো তো 17 শতক মানে কি? 17 শতক মানে কি? তার মানে হচ্ছে 1601 সাল থেকে শুরু করে 1601 সাল থেকে শুরু করে 1700 সাল পর্যন্ত, 1700 সাল পর্যন্ত সময়কে বলা হইতেছে হচ্ছে 17 শতক। ঠিক আছে, 17 শতক। এখন এখানে একটু আগে পড়ে আসলাম কি, এই লক্ষ্যে 17 শতকে এই কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়। কত শতকে? 17 শতকে। 17 শতক তার মানে কি, এই 1601 সাল থেকে 1700 সাল, এই সময়টুকুর মধ্যে। এইখানে কোশ্চেন আসছে একটা, যে কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করেছিল? এটা আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করেছিল? এইখানে লেখা আছে 1630 সালে, যেটা তোমাদের বইয়ে লেখা নাই, কিন্তু কি করার, চট্টগ্রাম বোর্ডে আসছে যেহেতু পড়া লাগবে। ঠিক আছে, ওকে। এরপরে এই শতকের বিষয়টা ক্লিয়ার থাকা লাগবে। শতকের বিষয়টা তোমার ক্লিয়ার থাকা লাগবে। আমার কাছে ক্লিয়ার ছিল না, আমি এই পড়ানোর ক্ষেত্রে আমি নিজে খুঁজে খুঁজে বাইর করছি। ঠিক আছে, ক্লিয়ার থাকা লাগবে। আচ্ছা, এদের অধিকাংশ লক্ষ্য ছিল ভারতবর্ষ। আচ্ছা, এগুলো শেষ। আচ্ছা, কি কি কারণে তারা, তাদের কাছে আমাদের এই বাংলা আরও আকর্ষণীয় হয়ে ওঠে? বাংলার সিল্ক, তারপরে কি মিহি কাপড়, তারপরে কি মশলা। ঠিক আছে, এই তিনটা। বিদেশি বণিকরা এদেশে স্থায়ী শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। মানে তাদের অনেক লাভ হয়। তারা কি করে, বাংলাদেশে আসে একটা কোম্পানি দিবে, সেই কোম্পানিতে আমাদের বাঙালিদেরকে কর্মচারী হিসাবে খাটায় অনেক টাকা ইনকাম করবে। ঠিক আছে, অনেক টাকা লাভ হবে তাদের। এই লাইনটা এখানে বলছে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। সর্বপ্রথম আমাদের বাংলাতে কারা আসছিল? পর্তুগিজরা, পর্তুগালের জনগণ আসছিল এখানে ব্যবসা করতে। কিন্তু আস্তে আস্তে পর্তুগিজদের থেকে ইংরেজরা বেশি ভূমিকা পায়। ঠিক আছে, কারণ তারা হয়তো বা বেশি সুযোগ সুবিধা দিচ্ছিল, বেশি কাজ করার জায়গা দিচ্ছিল, এই কারণে। এছাড়া ফরাসি, ওলান্দাজ, ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিয়েল 1766 সালে লিখেছেন, ফরাসি পর্যটক বার্নিয়েল 1666 সালে লিখেছেন, ওলান্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। কারা? ওলান্দাজরা। ওলান্দাজ বলতে কি বোঝাইতেছে? পর্তুগিজ যেরকম, ইংরেজরা সেরকম, ফরাসিরা যেরকম, ওই তো ওলান্দাজরা হয়েছে ওরকম একটা জাতি। ঠিক আছে, তো এরা কি
কাশিম বাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করতো। কি ফ্যাক্টরি? সিল্ক ফ্যাক্টরি। হুম। এখন সরি, এখন এইখান থেকে একটা এমসিকিউ আসছে। বার্নিয়েল কোন দেশে পর্যটক ছিল? বরিশাল বোর্ড 2017 সালে আসছে। ফরাসি পর্যটক বার্নিয়েল। ফরাসি, ফরাসি। তাহলে কোন দেশে পর্যটক ছিল? ফরাসি। ঠিক আছে, পর্যটক। পর্যটক মানে কি? মানে বাংলাতে ঘুরতে আসছিল, পর্যটন করতে আসছিল। আমরা ওই যে বিভিন্ন জায়গায় তোমরা পিকনিক টিকনিকে যাও না, তোমরা কত জায়গায় বেড়াইতে যাও, সিলেটে বেড়াইতে আসো, জাফলংয়ে বেড়াইতে আসো, বা বিভিন্ন জায়গায় বেড়াইতে আসো। এগুলো কি? এগুলো হচ্ছে তখন তোমরা কি? তখন তোমরা হচ্ছে পর্যটক। ঠিক আছে। আচ্ছা, ইংরেজরা, ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাতো। বার্নিয়েল আরও লিখেছেন, শুধু কাশিম বাজারে বছরে 22,000 বেল্ট সিল্ক উৎপাদন হইতো। এটা এখন পর্যন্ত কোথাও আসে নাই, কিন্তু আসার মতো, পরীক্ষায় আসার মতো, এই কারণে আমি দাগায় দিছি। ঠিক আছে, পরীক্ষায় আসার মতো এটা, এর জন্য আমি দাগায় দিছি। আচ্ছা, এবার আসো। জন চার্ক নামক জৈনিক ইংরেজ প্রতিনিধি 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামের গ্রামগুলো ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। কয় টাকার বিনিময়ে রে ভাই? 1200 টাকার বিনিময়ে। 1200 টাকার বিনিময়ে কি করছে? কলকাতা, সুতানটি, গোবিন্দপুর এই নামের গ্রামগুলো কিনে নিয়েছিল সে। গ্রাম কিনে ফেলছে একদম 1200 টাকা দিয়ে। আর এখন কি? এখন আমার খালি কোর্সের দাম হয়েছে 699, মানে 700 টাকা। ঠিক আছে, আগে তার মানে টাকার মান কত ছিল? এখন 1200 টাকা দিয়ে কিছুই হয় না। ঠিক আছে। আচ্ছা, বৃত্তি পরীক্ষার আগে আমাদের হচ্ছে পূর্ণ বৃত্তি পরীক্ষার জন্য পূর্ণ কোর্স আসবে। এটা তো শুধুমাত্র বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। আর বৃত্তি পরীক্ষার আগে দিয়ে গণিত, বিজ্ঞান আর বিশ্ব পরিচয়, তারপরে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, এই সব মিলা কোর্স আসবে। ঠিক আছে। আচ্ছা, তখন তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওইটাতেও একদম বৃত্তি পরীক্ষার জন্য যেভাবে পড়া উচিত আমি সেইভাবেই পড়াবো। আচ্ছা, এই সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজি পাচার হতে থাকে। আচ্ছা, বাণিজ্যিক উদ্বেগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিদের তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। তার মানে এখানে একটা লাইন আছে, বাণিজ্যিক উদ্বেগ এবং কূটকৌশলে পারদর্শী। সোজা কথা হচ্ছে এই বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক পারদর্শী ছিল। এই কারণে তারা অন্যান্য আরও যেগুলো ছিল তাদের থেকে উপরে উঠে যায়। ঠিক আছে, তারা এখানে কুটি কারখানা তৈরি এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। পলাশির যুদ্ধের আগে মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলায় প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। আচ্ছা, এখন এইখানে কয়েকটা কথা আছে। এই যে কিছু এমসিকিউ আছে, এগুলো, এই এমসিকিউগুলো তোমাদের বইয়ের ভিতরে লাইন বাই লাইন দেওয়া নাই, কিন্তু বোর্ডে আসছে। এখন তাহলে কি করা লাগবে? একটু কষ্ট করে এমসিকিউগুলো মুখস্থ করে ফেলা লাগবে। হ্যাঁ, একটু কষ্ট করে এই এমসিকিউগুলো মুখস্থ করা লাগবে। এগুলো তোমাদের বইয়ে নাই, কিন্তু মুখস্থ করা লাগবে। ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন শুরু হয়? 1400 শতকে। ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি হয় কত সালে? এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে, এটা কুমিল্লা না কুষ্টিয়া? কুষ্টিয়াতে কোনো বোর্ড নাই না, কুমিল্লা বোর্ড তার মানে। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডে আসছে। তাহলে ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি হয় কত সালে? 1648 সালে। ইংরেজ কোম্পানি গভর্নর হিসেবে কে হুগলিতে আসেন? উইলিয়াম হেজেস। এই জিনিসগুলো তোমাদের বইয়ের ভিতরে নাই, কিন্তু কি আর করার, বিগত বছর যেহেতু আসছে এবারও দিয়ে দিতে পারে, কোনো সিওরিটি নাই। হ্যাঁ, কোনো সিওরিটি নেই। আচ্ছা, কোন নাবিক ভারতের মহাসাগরে কর্তৃত্ব অধিকার করে? কোন নাবিক ভারতের মহাসাগরে কর্তৃত্ব অধিকার করে? আল বুকাক, আল বুকার্ক। কিন্তু তোমাদের বইয়ে তোমরা তো ভাস্কো দা গামা দেখে দাগায় দিয়ে চলে আসবা, কিন্তু আসলে উত্তর কী হবে? আল বুকার্ক। এটাও তোমাদের বই দেওয়া নাই, কিন্তু পড়া লাগবে। আচ্ছা, ডাচরা ভারতবর্ষে টিকতে না পেরে কোন দেশে চলে যায়? বরিশাল বোর্ড 2018 সালে আসছে। তারা ইন্দোনেশিয়াতে চলে যায়। ডাচরা ভারতবর্ষে টিকতে না পেরে কোন দেশে চলে যায়? ইন্দোনেশিয়াতে চলে যায়। ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো একটু একবার দুবার করে জাস্ট খালি দেখে রাখবা, এত মুখস্থ করার কিছু নাই। আচ্ছা,
বাংলায় ইংরেজদের আধিপত্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণ কি ছিল? রাজস্ব দুর্নীতি, তারা কর ফাঁকি দিত। আর এগুলো নিয়ে নিয়ে তোমার হচ্ছে বিদেশে পাচার করে ফেলতো। 2019 সালে আসছে দিনাজপুর বোর্ডে, বাংলায় ইংরেজদের আধিপত্য ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, তারা আস্তে আস্তে আধিপত্য বিস্তার করতেছিল। তো আমরা যেরকম বড় ভাইরা ছোট ভাই বোনদের উপর আধিপত্য বিস্তার করি না, ছোট ভাই বোনদেরকে দিয়ে আমরা কাজ করাই নেই, তো সেম ইংরেজরা বাংলাকে এরকম আধিপত্য বিস্তার করতেছিল বাংলার উপর। কিভাবে বৃদ্ধি পাবার কারণটা কি ছিল? রাজস্ব দুর্নীতি। রাজস্ব বলতে কি? কর ফাঁকি দিত তারা। ঠিক আছে, আচ্ছা। ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে? এটাও তোমাদের বইয়ে দেওয়া নাই। কত? 1668 সালে। এখানে ফরাসিরা কত সালে প্রবেশ করছে? 1648 সালে, যশোর বোর্ডে আসছে। আর প্রথম দিকে আমরা পড়ছিলাম কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা প্রবেশ করেছিল, কত সালে? 1630 সালে। তার মানে 1630 সালে ডাচরা ঢুকছিল, আর তোমার ফরাসিরা ঢুকছিল হচ্ছে 1668 সালে। ঠিক আছে, ওকে, শেষ, এই পৃষ্ঠা শেষ। এবার আসো, বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। এখনো 3টা পৃষ্ঠা আছে, অলরেডি ভিডিও 1 ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসে। কে? নবাব আলীবর্দী খাঁ। এখন তার মানে নবাব সিরাজউদ্দৌলার দাদা কে ছিল? আলীবর্দী খাঁ। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখো, নবাব সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসছে, সিংহাসনে এই পুরা বাংলাকে নিয়ন্ত্রণ করছে মাত্র 22 বছর বয়সে। আর আমার বয়স এখন 23 বছর বয়স, আমি এখন পর্যন্ত তোমাদেরকে পড়াইতেছি। ঠিক আছে, আচ্ছা, মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। এই সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানো কঠিন কাজ হয়ে যায়। পাশাপাশি বড় খালা খসেডি বেগম, মানে খালা মানে হচ্ছে মায়ের বোন, তোমার খালা, তোমার যেরকম খালা আছে না, তো এরকম সিরাজউদ্দৌলার খালা ঘসেডি বেগম, আর হচ্ছে প্রধান সেনাপতি, রাজাদের নবাবদের সেনাপতি থাকে না, তো এরকম প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র করে এই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, এবং তার কি করা লাগতেছে? এই ষড়যন্ত্রগুলো মোকাবিলা করা লাগতেছে। আচ্ছা, সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ হচ্ছে বণিক শ্রেণী। তার মানে এই সিরাজউদ্দৌলা যখন 22 বছর বয়সে সিংহাসনে বসছিল, তার 3টা জিনিস সামলানো লাগছে, তারপরে আবার তার সিংহাসন সামলানো লাগছে। 3টা জিনিস তার বিপক্ষে লাগছিল। যেমন দেখো না, তোমাদের ক্লাসে যখন কেউ ক্যাপ্টেন হয় তখন কি হয়? ক্যাপ্টেনের বিপক্ষে অনেকেই তৈরি হয় না, অনেকেই ক্যাপ্টেনের বিপক্ষে পিছনে লাগে না। তো এরকম যখন নবাব সিরাজউদ্দৌলা রাজা হয়েছে, তখন তার বিপক্ষে 3টা মানুষ লাগছে। কে কে? বড় খালা ঘসেডি বেগম, এরপরে প্রধান সেনাপতি মীর জাফর, এরপরে হচ্ছে এই 2জন তো ছিলই, তারপরে হচ্ছে ইংরেজরা, তারপরে আবার হচ্ছে ব্যবসা যারা করতো তার এলাকায় সেই বণিক শ্রেণীরা। ঠিক আছে, আচ্ছা। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় বড় ব্যবসা কেন্দ্রগুলো প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক শ্রেণী। আচ্ছা, তার মানে এই যে ব্যবসায়ীরা ছিল, এই ব্যবসায়ীরা আস্তে আস্তে নবাব সিরাজউদ্দৌলাকে দুর্বল করতেছিল। এই ব্যবসায়ীগুলো আসলে কারা ছিল? এই ব্যবসায়ীগুলো ছিল রাজপুতানা নামক একটা জায়গা থেকে আসা। কোথা থেকে? রাজপুতানা, প্রধানত রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক। ঠিক আছে, রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক। ওকে, আচ্ছা। এদের মধ্যে জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য। এনারা কারা? এনারা হয়েছে এই বণিক বা ব্যবসায়ীরা। ঠিক আছে, নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোট বাঁধে। শাসনকালে নবাবের অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে। যখন ওই যে ক্যাপ্টেন হয়, তোমাদের ক্লাসে যখন অনেকেই ক্যাপ্টেন হয় না, তো এই ক্যাপ্টেন হওয়ার পরে ক্যাপ্টেনটা যদি দুর্বল থাকে, যদি আলাভোলা বলদ হয়, তাহলে কি হয়? ওকে কয়দিন পরে ক্যাপ্টেন থেকে নামায় ফেলে। তো এইরকম নবাব সিরাজউদ্দৌলাও তোমার অদক্ষ ছিল, তার দক্ষতা ছিল না। মাত্র 22 বছর বয়সে এত বড় একটা সিংহাসনে বসছে, কি দক্ষতা থাকবে? আচ্ছা, এই কারণে তার বিপক্ষের যারা ছিল, এই যে ইংরেজরা, তারপরে হচ্ছে দেশের ভিতরের যারা
তার নিজের যারা ছিল, এই যে খালা, সেনাপতি, এরা সব কি হয়েছে, এরা সব হচ্ছে তার বিপক্ষে শক্তিশালী হয়, এবং এবং এরই সর্বশেষ ফল হলো 1757 সালে 23শে জুন। 23শে জুন কত, 1757 সালে 23 জুন, এখানে তারিখও দিয়ে দিছে কত, 23 জুন, পলাশীর আম্রকাননে, পলাশীর যুদ্ধে, পলাশী আম্রকানন বলতে কি বোঝাইতেছে, ওই পলাশী নামক জায়গাতে পলাশীর যুদ্ধে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব, তিনটা জিনিসের নবাব ছিল উনি, বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন হয়। ঠিক আছে। আচ্ছা, বিজয়ের পর ইংরেজরা মীর জাফরকে নবাব বানায়। বিজয়ের পর ইংরেজরা কাকে নবাব বানাইছিল, ওই যে প্রধান সেনাপতি মীর জাফর, সেই মীর জাফরকে নবাব বানাইছিল। কিন্তু নবাব বানাইলেও মূল ক্ষমতা আসলে ইংরেজদের হাতেই চলে যায়, এবং ধূর্ত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সর্বে সর্বা বলতে কি মানে হয়েছে, তিনি সব কিছু পায়ে গেছে, মানে পুরো বাংলাটাই তার দখলে চলে গেছিল। ধূর্ত বলতে কি বোঝাইছে, চালাক, ধূর্ত, শেয়ালকে ধূর্ত বলা হয় না, তো এরকম চালাক, চালাক ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সর্বা। এই যে তোমার হচ্ছে ইয়ে, তোমার নাম কি, মির্জাফর। মির্জাফর তো তোমার হচ্ছে ভাবছে যে তার সে ইয়াকে, রাজাকে মেরে ফেললে তারপরে তাক প্রধানমন্ত্রী, তাকে হচ্ছে নবাব বানাবে। নবাব ঠিকই বানাইছে, কিন্তু আসলে ক্ষমতাটা ইংরেজদের হাতে চলে যায়, এবং এরপরে এই মীর জাফরকে আবার তোমার হচ্ছে ইংরেজরা নামায় ফেলে। ঠিক আছে। মীর জাফরের পরে হচ্ছে মীর কাসেম আসে, তো এই মীর কাসেমকে পরাজয় করে হচ্ছে ইংরেজরা। ঠিক আছে। তো কয় না, ওই যে চালাক, অতি চালাকের গড়াই ধরেই, এরকম হয়েছে মীর জাফরের অবস্থা। মীর জাফর হয়েছে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকের সাথে আবার কিন্তু বিশ্বাসঘাতকতা হয়। ঠিক আছে। তাই কখনো তোমরা কোনো বন্ধুর সাথে, কোনো ক্লাসমেটের সাথে, বাবা মা ভাই বোনের সাথে কখনো মীর জাফরগিরি করবা না। ঠিক আছে। তাহলে তোমার সাথেও কোনো না কোনো সময় মীর জাফরগিরি হবেই। ঠিক আছে। কোনো না কোনো সময় হবেই। তুমি একজনের ধরো যে একটা জিনিস নিয়ে রাখতেছো, বা সহজ সুন্দর ভাষায় বললাম, এটা খারাপ ভাষায় যদি বলি, চুরি করে রাখতেছ, তোমার জিনিসটা আরেকজনের চুরি করে রাখবে। ঠিক আছে। তাই কখনো আরেকজনের জিনিস নিবা না, কখনো কারোর সাথে কাউকে গালি দিবা না। যাকে গালি দিবা কয়দিন পরে দেখবে তোমাকে আরেকজন গালি দিতেছে। ঠিক আছে। আচ্ছা, তবে 1764 সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তরসূরি মীর কাসেমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হাতে চলে যায়। তার মানে কি হলো, আমি তোমাকে পুরো গল্পটা বলি। নবাব আলীবর্দী খাঁর মৃত্যু হয়, তারপরে তার নাতি নবাব সিরাজউদ্দৌলা হয়, সিংহাসনে বসে। তারপরে এই সিরাজউদ্দৌলার বিপক্ষে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়। এই ষড়যন্ত্র কারা করে, ইংরেজরা করে, এরপর দেশের ভিতরে বণিক শ্রেণীরা করে, মানে ব্যবসায়ীরা করে, এবং প্রধান সেনাপতি ও তার খালা ঘসেটি বেগম, এই এরা তোমার হচ্ছে ষড়যন্ত্র করে ইয়েকে, নবাবকে যুদ্ধে পরাজয় করে মেরে ফেলে। তারপরে নবাব হয় কে, মীর জাফর। তো মীর জাফরের পরে মীর জাফরের উত্তরসূরি বা হয়েছে হয়তো বা সন্তান ছিল মীর কাসেম, সেই মীর কাসেমের পরাজয় হয় কাদের হাতে, ইংরেজদের হাতে। ইংরেজদের হাতে পরাজয় হওয়ার মাধ্যমে ইংরেজরা ক্ষমতাটা নিয়ে নেয়। ঠিক আছে, বোঝা গেছে, সিম্পল। আচ্ছা, বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিনদেশি বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির এই বিজয়ের কারণ কি ছিল। মানে দেখো, বাংলায় এত বছর হলে এই যে রাজশক্তি ছিল, মানে রাজারা ছিল, তো তাদের বিরুদ্ধে নর্মাল একটা ভিনদেশি বাণিজ্যিক কোম্পানি তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বিজয় করে ফেললো। তার পিছনে কারণগুলো কি কি ছিল, এর পিছনে কয়েকটা কারণ এখানে দেওয়া আছে, 4টা কারণ এখানে দেওয়া আছে, এবং এই 4টা কারণ তোমার মুখস্থ করা লাগবে, কারণ এইটা তোমার সৃজনশীলের জন্য লাগবে। ঠিক আছে, সৃজনশীলের জন্য লাগবে এটা তোমার। এই যে বললাম, এই অংশটুকু মুখস্থ করে ফেলা লাগবে। কি কি কারণগুলো, কি কি? আচ্ছা, কারণগুলো হচ্ছে বাংলায় শাসকদের দুর্বলতা, বাংলাকে যারা শাসন করছিল, এই যে নবাব সিরাজউদ্দৌলা দুর্বল ছিল, এই দুর্বলতা। আর কি, অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত, এই যে নিজের খালা, এরপরে হচ্ছে নিজের সেনাপতির তোমার হচ্ছে ইয়ের কারণে, চক্রান্তের কারণে। আচ্ছা, এরপরে কি, তা মোকাবেলায় তরুণ ও অনভিজ্ঞ নবাবের অপারগতা, যেমন নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরোত্তর
ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্বের অভাব ছিল। মানে ইংরেজরা যে তোমার হচ্ছে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছিল, এই জিনিসগুলো বোঝা এবং তাদের যে কূটকৌশল এগুলো বোঝার জন্য এই নবাবদের কোনো রাজনৈতিক তেমন কোনো পারদর্শী রাজনৈতিক নেতা ছিল না, ঠিক আছে, যার কারণে এই অবস্থাটা হয়েছে। ইংরেজদের উন্নত সামরিক শক্তি, ইংরেজদের ছিল সৈন্য ছিল অনেক এবং উন্নত। আগেকার যুগে যুদ্ধ হইতো কি দ্বারা, তোমরা গোপাল ভাঁড়ের ভিতর দেখো না, তলোয়ার দ্বারা। কিন্তু ইংরেজদের হাতে সবসময় দেখো না ওই যে ইংরেজরা এসে ইয়েদের মতো কেমন করে যেন কথা বলে গোপাল ভাঁড়ের ভিতরে, তো এই ইংরেজদের হাতে দেখো না অনেক সময় গান থাকে, তাই না? গান বলতে কি, গুলি থাকে। কিন্তু রাজরাজাদের কাছে কি ছিল তোমরা দেখো না, তলোয়ার ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, এগুলা ছিল। কিন্তু ইংরেজদের কাছে গুলি ছিল, তো এই গুলি দিয়ে কেউ কখনো যুদ্ধ করে পারবে? ইংরেজের ধরো তোমার আমার কাছে একটা গুলি আছে, তোমার হয়েছে যারা ফ্রি ফায়ার খেলো তারা চিনো AK-47, তারপরে আছে কি M17, তারপর হচ্ছে M1887। হ্যাঁ, আমার কাছে এগুলো আছে, তোমার কাছে জাস্ট খালি ওই যে ফ্রি ফায়ারের ভিতরে তলোয়ারও আছে। তলোয়ার না, ওইটারে কি বলে, এভাবে ইয়ে করে, এটার নামটা কি জানো, আমার আসতেছে না মাথায়, ছুরি বললাম। তোমার কাছে ছুরি আর আমার কাছে হয়েছে এই M1887 আছে বা এইসব গুলি আছে। তুমি আমার সাথে পারবা? পারতে পারো যদি হেডশট মারো, ঠিক আছে। অনেক বলো ফ্রি ফায়ার পারদর্শিতার কথা বললাম। আচ্ছা, ইংরেজদের উন্নত সামরিক শক্তি, রণকৌশল ও নেতৃত্ব এগুলো ছিল ইংরেজদের, কিন্তু বাংলার এরকম ছিল না। এরপরে অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার। মানে প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দিত। মানে এই যে অর্থনৈতিকভাবে নির্যাতন করতেছিল প্রজাদেরকে, প্রজারা কারা, যেমন ওই যে যারা গোপাল ভাঁড় দেখো, গোপাল ভাঁড়ের ভিতরে তোমার হয়েছে যারা সাধারণ জনগণ তারা কি প্রজা, আর কি রাজা। তো এই রাজার সাথে মানে ধরো যে কৃষ্ণচন্দ্রের সাথে প্রজাদের এত পরিমাণে দূরত্ব ছিল, ইংরেজরা এই দূরত্ব মানে দূরত্ব বলতে কি কথাবার্তা বা সম্পর্ক ছিল না, যার কারণে ইংরেজরা আরও কি লাভবান হইতো। ঠিক আছে, এই কারণে ইংরেজরা আরও লাভবান হইতো। এর মাধ্যমে এই পৃষ্ঠাটা আমাদের শেষ। এই পৃষ্ঠা থেকে এমসিকিউ 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 এই যে এমসিকিউ, কোন ঘটনাটি অপেক্ষাকৃত পুরাতন? সবচেয়ে পুরাতন ঘটনা কোনটা? পলাশীর যুদ্ধ। এখানে আর বাকি যেগুলো দেওয়া আছে, ৭৬-এর মনন্তর আমি একটু পরে পড়াবো, চিরস্থায়ী বন্দোবস্ত একটু পরে পড়াবো, সিপাহী বিদ্রোহ, এগুলোর থেকে সবচেয়ে পুরাতন ঘটনা হচ্ছে পলাশীর যুদ্ধ। এই জিনিসটা এগুলো আমি একটু পরে পড়াই। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস জাস্ট পড়া লাগবে, বর্গী কাদেরকে বলা হইতো? মারাঠাদের। সিলেট বোর্ড 2018 সালে আসছে, এই প্রশ্নটাই চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছিল। তার মানে এই চট্টগ্রাম বোর্ড 2015 সালে কোশ্চেন যারা পড়ে গেছিল তাদের কাছে এই কোশ্চেনটা কমন পড়ে গেছিল। ঠিক আছে, এরকম তোমাদেরও কমন পড়বে, এই কারণে আগের কোশ্চেনগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই এমসিকিউটা আমরা পরের পৃষ্ঠাটা পড়ার পরে গান পড়ি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। পরের পার্টে আসেন, এটাকে একটু আমরা এডিট করে নিই একটু সুন্দর করে। পরের পার্ট হচ্ছে ঔপনিবেশিক শাসন ও শোষণ। আমাকে একটু অন্ধকার দেখা যাইতে পারে, কারেন্ট নাই তো, কারেন্ট চলে গেছে। আচ্ছা, বক্সারের যুদ্ধের পর 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয়। এইটা জানার আগে আমাদের কথা হচ্ছে বক্সারের যুদ্ধের পর। বক্সারের যুদ্ধ বলতে কি বোঝাইতেছে এখানে? এটা কি এনারা কি চিনো নাকি তোমরা? দেখো তো, এনারা চিনো মেবি, ওনার যুদ্ধের কথা বলতেছে। উনিকে মোটু পাতলুর বক্সার উনি না কিন্তু, ঠিক আছে। বক্সারের যুদ্ধ বলা হইতেছে কারণ বক্সার নামক জায়গাটাতে এই যুদ্ধটা হয়েছিল। কোথায়? বক্সার নামক জায়গাটাতে, ঠিক আছে। এই যুদ্ধের পর 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটা চুক্তি হয়েছিল। কার কার মধ্যে? দ্বিতীয় শাহ আলম ও তোমার হচ্ছে রবার্ট ক্লাইভের মধ্যে একটা চুক্তি হয়, এবং ক্লাইভ নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করে। নবাবের উপর কিসের শাসন ও বিচার বিভাগের দায়িত্ব দেয়, আর প্রতিরক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত করে কোম্পানির উপর। এটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। তার মানে দ্বৈত শাসন কাকে বলে? তোমার কোশ্চেন কিন্তু এটা কিন্তু আসবে। দ্বৈত শাসন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক।
দ্বৈত শাসন। দ্বৈত শাসন কি? যে হচ্ছে বক্সারের যুদ্ধের পর 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয় এবং ক্লাইভ বাংলা নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন, আর প্রতিরক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব করে হচ্ছে কোম্পানির উপর। এটাকে দ্বৈত শাসন বলা হয়। ঠিক আছে, এটাকে দ্বৈত শাসন বলা হয়। মানে জিনিসটা হয়েছে হচ্ছে এমন, ধরো একটা কলা, কলার যে উপরের ইয়েটা আছে, চামড়াটা আছে, বা ওইটাকে আমরা বলি হচ্ছে চোচা বলি, হ্যাঁ। তো কলার চোচাটা তোমাকে দিয়ে দিলাম, কলার ভেতরের অংশটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে। তো এইখানে যে এই দ্বৈত শাসনের জিনিসটা হচ্ছে এরকম। নবাব কি করছে? নবাবকে দুইটা দায়িত্ব দিছে, একটা হচ্ছে শাসন আর বিচার বিভাগের দায়িত্ব দিছে। আর মেইন জিনিস রাজস্ব আদায়, প্রতিরক্ষা ও রাজস্ব আদায়, এই দুইটা দায়িত্ব তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কোম্পানির উপর দিছে। ঠিক আছে, এইটা হচ্ছে দ্বৈত শাসন, এবং এই দ্বৈত শাসন খুবই ডেঞ্জারাস একটা জিনিস। ওকে, দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্বে পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে। তোমরা গোপাল ভাঁড়ের ভিতরে দেখো না, মাঝে মধ্যে কি করে, মন্ত্রী বেটা বাটপারি করে প্রজাদের উপরে কি হয়, অতিরিক্ত কর চাপায় দেয়। তো এরকম অতিরিক্ত কর আরোপ করে, তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। কোম্পানি মানে ওই যে তোমরা দেখো না মন্ত্রীমশাইয়ের অর্থের লালসা কি দিন দিন খালি বাড়েই, অর্থের লোভ দিন দিন খালি বাড়েই। আর হচ্ছে ওর কর্মচারী, মন্ত্রীমশাইয়ের কর্মচারী কে কে, বটা ঘটা। তো বটা ঘটা এদের কি হয়, এদের দিন দিন অর্থের লালসা দিন দিন খালি বাড়তে থাকে। তো এরা কি করে, এই মন্ত্রী কি করে, এই বটা ঘটার মাধ্যমে কি করে, অতিরিক্ত কর চাপায় দেয়। তো এরকম অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস নাভিশ্বাস ওঠার অবস্থা, সে সময় দেশে পর পর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। মানে একদিকে করের জন্য চাপ দেয় তোমার জনগণ, জনগণ কোথা থেকে কর দেয়? জনগণ যে টাকা দেয় বা সরকারকে যে রাজস্ব দেয়, তাই না, বা ট্যাক্স দেয়, এই ট্যাক্স কোথা থেকে দেয়? তোমরা গোপাল ভাঁড়ের মধ্যে দেখো না, যে হচ্ছে প্রজারা কি করে, ফসল ফলায়, তো এই ফসলের থেকে যেই টাকা আসে সেই টাকা থেকে কিছু টাকা সরকারকে দেয়, তাই না? কিন্তু যদি ফসলই বৃষ্টি না হওয়ার কারণে যদি নষ্ট হয়ে যায়, তখন কোথা থেকে দিবে? তখন তো ফসলই হয় না, তখন কর দিবে কোথা থেকে? তোমরা গোপাল ভাঁড়ের সাথে এটা আমি অ্যাড করে পড়াই দিয়েছি, কারণ গোপাল ভাঁড়ের সাথে এই চ্যাপ্টারটা খুবই মানে রিলেটেড, তোমরা এটা ভালো মতো বুঝতে পারবে এই জিনিসটা। 1770 সালে, এটা হচ্ছে ইংরেজি, কিন্তু বাংলায় কি, বাংলায় হচ্ছে 1176 সাল। 1176 সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। অনাবৃষ্টির ফলে কোনো ফসল হচ্ছে তোমার চাষ হয় না, এবং এই ফসল চাষ না হওয়ার কারণে মানুষ খায় কি? মানুষ তো এই ফসলগুলোই খায়, তাই না? এখান থেকেই তো হচ্ছে ধান, গম এগুলো আসে। তো এই যখন 3বার অনাবৃষ্টি হয়, এই কারণে হচ্ছে তোমার দুর্ভিক্ষ হয়, এবং এই দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ খাবার না পেয়ে মারা যায়। খাবার না পেয়ে মারা গেলেও কোম্পানির করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয় নাই। কোম্পানি এই করের যে বোঝাটা মাথায় দিয়ে রাখছে, একে তো ফসল চাষ হইতেছে না, তার উপরে এই কর দেওয়াই লাগবে, এই করের বোঝা কখনো কমায় নাই, পদক্ষেপ নেয় নাই, এবং এই দুর্ভিক্ষ বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। তুমি বুঝতেছ, বাংলায় প্রায় 1/3 মৃত্যু হয়েছিল। যেমন বাংলাদেশে এখন কত কোটি মানুষ? ধরলাম বাংলাদেশে এখন তোমার হচ্ছে 20 কোটি মানুষ, 18 কোটি ধরলাম, 18 কোটি, তাহলে হচ্ছে কত, 3 × 18, তাহলে হচ্ছে 6 কোটি মানুষ মারা যায় বাংলাদেশে। এই সময় যদি ওই দুর্ভিক্ষটা হইতো, তাহলে ধরো যে 1/3 মানে হচ্ছে 6 কোটি মানুষ মারা গেছিল। তার মানে ওই সময় ধরো যদি আরো, ওই সময় তো এত মানুষ ছিল না, ওই সময় আরো কম মানুষ ছিল, তার মানে ওই সময় এরকম এত পরিমাণ মানুষ মারা গেছিল। ঠিক আছে, ইতিহাসে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। তার মানে 76-এর মন্বন্তর কাকে বলে, বা 76-এর মন্বন্তর সম্পর্কে তুমি কি বুঝো, কি জানো, এটা তোমার সৃজনশীলে এমসিকিউ শর্ট কোশ্চেনে আসবে। আর 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? নামের ভিতরে আছে 76-এর মন্বন্তর, তার মানে 76 কতশো 76, 1176। বাংলায় 1176 আর ইংরেজিতে 1770। ঠিক আছে, এই সালে এই দুর্ভিক্ষটা হয়েছিল। ঠিক আছে, একদম সিম্পল পড়া, একদম সিম্পল। আচ্ছা, 1773 সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নরের পদবি হয়ে যায় গভর্নর জেনারেল। এটা তোমার পড়া লাগবে না।
এটার ভিতর কিছু নাই। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজগুলো নিচে উল্লেখ করা হলো। ইংরেজ শাসকরা কি কি কাজ করছিল এই বাংলার জন্য, এই বাংলাতে এসে তারা কি কি কাজ করছিল সেই বিষয়গুলো দেওয়া আছে এখানে। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলার ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। ভূমির রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়, এটা তো ওই যে ওইখানেই দেখলাম দ্বৈত শাসনের ভিতরেই এই নিয়ম করছিল। আচ্ছা, 1773 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত শ্রেণী, জমিদার শ্রেণী তৈরি করা হয়। কত সালে? 1793 সালে। এবং এইটা এমসিকিউতে আসছে। কত সালে অনুগত শ্রেণী তৈরি হয় বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? কত সালে? 1793 সালে। এটা কিন্তু আসছে অলরেডি সৃজনশীলে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। আচ্ছা, রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃক তোমার হচ্ছে প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনার দায়িত্ব তোমার হয়েছে ইংরেজরা নিয়ে নেয়, সোজা বাংলা কথা। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার গেল। 4 নাম্বার পয়েন্ট, মুর্শিদাবাদ থেকে কলকাতার বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করা হয়। এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। মুর্শিদাবাদ কোনটা? ওই যে গোপাল ভাঁড়ের মধ্যে দেখো মুর্শিদাবাদের নবাব বলে, বারবার বলে কি মুর্শিদাবাদের নবাব। তো ওই মুর্শিদাবাদের থেকে যে বড় বড় প্রশাসনিক দপ্তর, আইন, আদালত, এরপর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল এগুলোকে কলকাতায় নিয়ে চলে আসে এবং কলকাতাকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। 1772 সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। তাহলে কলকাতাকে, তোমাকে এইটা মনে রাখা লাগবে, ব্রিটিশ ভারতের রাজধানী কোনটা ছিল? ব্রিটিশ ভারতের রাজধানী কোনটা ছিল? ব্রিটিশ ভারতের রাজধানী কোনটা ছিল? কলকাতা। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এখন কথা হয়েছে কে এই জিনিসটা করছিল, এই ঘোষণাটা কে করছিল? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কি করছিল? কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করছিল। আচ্ছা, এরপরে আসো। তবে কোম্পানি শাসনামলে লর্ড উইলিয়াম বেন্টিম, এরপর লর্ড হার্ডিন্স এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান চর্চার সূচনা করেন। আধুনিক জ্ঞান চর্চার সূচনা করেন তার মানে কারা কারা? নাম দুটো পড়তে গেলে তোমার দাঁত সামনের দুইটা ভেঙেও যাইতে পারে, পড়ার দরকার নাই, জাস্ট মনে রাখো কঠিন দুইটা ব্যাটার নাম। তোমার এটা এমসিকিউতে দিবে। এমসিকিউতে দিলে যেই নাম দুইটা সবচেয়ে কঠিন মনে হবে ওই নাম দুইটা লাগাই দিয়ে চলে আসবা। ঠিক আছে, এত কঠিন নাম মনে রাখার কোনো প্রয়োজন আসে? আচ্ছা, এটা যে আসবে আর কোনো সিউরিটি আছে? জাস্ট খালি মনে রাখিও যে দুইটা কঠিন নামের ব্যক্তি, এই ব্যক্তি দুইটা তোমার হচ্ছে এই বাংলাতে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করছিল। এছাড়া কারেন্ট চলে আসছে। এছাড়া সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপ্রথা নিবারণে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা করে। সতীদাহ প্রথা কি বলতো? ধরো তুমি আজকে বিয়ে করলা, হ্যাঁ, বিয়ে করার পরে তুমি কালকে মরে গেলা, তো কালকে মরে যাওয়ার পরে তোমাকে যে মাটি দেওয়া হবে, তোমার সাথে তোমার স্ত্রীকেও মাটি দেওয়া হবে, জীবিত স্ত্রীকেও মাটি দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সতীদাহ প্রথা। বাল্য বিবাহ কি? তোমরা এখন পরমাত্র ক্লাস 8, এখন তোমাকে যদি আমি নিয়ে যে বিয়ে দিয়ে দিই সেটা হচ্ছে বাল্য বিবাহ। ঠিক আছে। এরপরে কি? আগে কোনো নিয়ম ছিল না, ধরো তোমার স্বামী মারা গেল, তারপরে তোমাকে আরেকটা বিয়ে দেওয়া হবে। এই নিয়মগুলো ছিল না। তো এই কুপ্রথাগুলো তোমার হচ্ছে এগুলো তোমার হচ্ছে কুসংস্কার ছিল। তো এই কুসংস্কারগুলো নিবারণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তোমার হচ্ছে সহযোগিতা করছিল। এভাবে দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণী ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে শোষিত হয়েছিল। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার, বিহার ও উড়িষ্যার দখল পেয়েই ক্ষান্ত ছিল না। দিল্লি সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে বিভিন্ন সংকট দেখা যায়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় নবাব ও দেশীয় রাজারা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে দিল্লির মসনদও দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিক থেকে আধিপত্য বিস্তার করা শুরু করে। আচ্ছা, এটা তোমার লাগবে না, জাস্ট রিডিং পড়ো। 1857 সালে কোম্পানি শাসন প্রায় 100 বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতে এর বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সিপাহী বলতে কি বোঝাইতেছে? সিপাহী বলতে আমাদের বর্তমান কি আছে?
আর্মি আছে না, বিডিআর আছে না, তো ওরকম ওই সময় ওদের সিপাহি ছিল। তো এই সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কবে কোম্পানি শাসন কয় বছর চলছিল? ইংরেজদের শাসন চলছিল 2 বছর, সরি 200 বছর। তো এই 100 বছর যখন পার হয়ে গেছে তারপরে এই সিপাহী বিদ্রোহ চালু হয়েছিল। মানে সিপাহীরা এই ইংরেজ শাসনের পক্ষে ছিল না, বিপক্ষে চলে গেছিল। কিন্তু এই উন্নত অস্ত্র, এই যে M1887, AK-47, এগুলো থাকার জন্য ইংরেজদের এগুলো ছিল এবং দক্ষ সেনাবাহিনী ছিল, যার কারণে চাতুর্য ও নিষ্ঠুরতার যোগ ঘটিয়ে ইংরেজরা এই বিদ্রোহ দমন করে। মানে যারা এই বিদ্রোহ করতে চাইছিল তাদেরকে মারে ফেলছিল, বুঝছো, এই সিপাহীদেরকে মেরে ফেলছিল। এবং এরপরে 1858 সালে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে, ঠিক আছে। এরপরে ব্রিটিশ শাসনকালে বাংলা সমাজের সংখ্যাগরিষ্ঠ ছিল কৃষক, অন্যদিকে মুষ্টিমেয়, মানে খুবই কম ছিল হচ্ছে জমিদার শ্রেণীর সুবিধাপ্রাপ্ত শ্রেণী। মানে কি বলছে, মানে তোমার এই হাতের সব কিছু বাদ, জাস্ট মাঝখানে একটা কলম দিয়ে একটা ফোঁটা দিলাম, এই অংশটুকু হয়েছে হচ্ছে অল্প একটু অংশ না, তো এই অংশটুকু যদি বলা হয় যে হয়েছে হচ্ছে জমিদার শ্রেণী, বাকি সব হয়েছে হচ্ছে কৃষক, ঠিক আছে। মানে একদমই নগণ্য ছিল জমিদার শ্রেণী এবং তারাই সুবিধা পাইতো ইংরেজদের। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালে সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাইছিল। বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না, শিল্পেও বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয়। সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ব্রিটেন ছিল সেই সময় পৃথিবীর প্রধান ধনী দেশ। বর্তমানে এখনকার সময় বিশ্বের প্রধান ধনী দেশ কোনটা? আমেরিকা। আর ওই সময় কোনটা ছিল? ব্রিটেন ছিল। ব্রিটেন, গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ, অর্থাৎ শোষণের ক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, এর নিচের দিকে এসে এমসিকিউর জন্য পরামর্শ তেমন কিছু নাই, আর কিছু টপিক আছে সৃজনশীলের জন্য। সৃজনশীলের যখন আমি এই যে নেক্সট ক্লাসে সৃজনশীল সলভ করব, এই চ্যাপ্টার আমরা 2 ক্লাসের মধ্যে শেষ করে দেবো। এই চ্যাপ্টার আমরা 2 ক্লাসের মধ্যে শেষ করব। এই তো 1 ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু রিডিং পড়বো এবং দাগায় দেবো এবং এমসিকিউগুলো সলভ করবো, সাথে সৃজনশীল সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের কিছু এমসিকিউ সলভ করা বাকি ছিল। এই যে, কোন ঘটনাটি অপেক্ষাকৃত বেশি পুরাতন? কি? পলাশির যুদ্ধ হয়েছে সবচেয়ে পুরাতন। চিরস্থায়ী বন্দোবস্ত তো তুমি যে এখন পড়লা, আর পলাশির যুদ্ধ একদম প্রথম থেকে পড়ে আসতেছ। আচ্ছা, সিপাহী বিদ্রোহ তুমি মাত্র পড়লা। 76-এর মনন্তর এ তো মাত্র পড়লা। কবে হয়েছিল 76-এর মনন্তর? ইংরেজির 1770 সালে না? 1770 সালে ছিল না? হ্যাঁ, 1770 সালে। বাংলার 1176 সালে। বাংলায় সাল গণনা আর ইংরেজিতে সাল গণনা কিন্তু দুইটা দুই রকম, মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, কার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান হয়? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার নিকটাত্মীয়ের বিরোধিতার ফলে কোন ঘটনাটি ঘটে? ইংরেজদের শক্তি বৃদ্ধি পায়। নিজের লোকরা, নিকটাত্মীয়, যেমন হয়েছে ওই যে ঘসেটি বেগম আর কি সেনাপতি। আচ্ছা, বর্গী কাদেরকে বলা হয়? মারাঠাদের বলা হয়। নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলায় কোন শাসনের চূড়ান্ত অবসান ঘটে? মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। খুবই গুরুত্বপূর্ণ, দেখছো, এগুলো কিন্তু রিসেন্ট টাইমে আসা কোশ্চেন। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয়ের জন্য মূলত দায়ী কে? মির্জাফর কে ছিল? প্রধান সেনাপতি ছিল। আচ্ছা, এরপরে আসো, রবার্ট ক্লাইভ কে ছিল? রবার্ট ক্লাইভ ছিল হচ্ছে ভারতবর্ষে উপনিবেশিকের সূত্রপাতকারী, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককারী। না, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককারী ছিল না রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিল প্রথম দুইটা। চিরস্থায়ী বন্দোবস্তর তোমার হচ্ছে প্রবর্তনকারী কে ছিল? এই যে এখানে লেখা আছে কি? এখানে লেখা নাই। আচ্ছা, তার মানে প্রথম দুইটা। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে কি হয়েছিল? এদেশে সম্পদ পাচার হয়ে যাইত, ঠিক আছে, প্রজারা অত্যাচারিত হতে থাকে, ঠিক আছে, দেশে দুর্ভিক্ষ দেখা যায়, তিনটাই হবে, ঠিক আছে। এর মাধ্যমে এই চ্যাপ্টার আমাদের পড়া একদমই শেষ। সরি, এই চ্যাপ্টার বলতেছে কেন, এই যে প্রথম অংশটুকু আমাদের পড়া একদমই শেষ, ঠিক আছে। তো দেখছোই যে এইভাবে কিভাবে পড়া লাগবে। প্রত্যেকটা লাইনে কি আমাদের মুখস্থ করা লাগে? না, জাস্ট সবগুলো লাইনে যে আমাদের পড়া লাগবে এমন কোনো কথা নাই। জাস্ট যেগুলো আসছে বিগত বছর এবং আসার মতো
সেগুলো পড়া লাগবে। এখন তুমি নিজে যদি বুঝতে পারো, নিজে যদি দেখে বুঝতে পারো যে এই লাইনগুলো আসতে পারে, তাহলে তো অনেক ভালো, নিজে পড়ো। আর যদি নিজে যদি ধরতে না পারো বা নিজে যদি বুঝতে না পারো, তুমি আলাদা করে বই মুখস্থ করবা, তারপর আলাদা করে গাইড মুখস্থ করবা, শর্ট কোশ্চেন মুখস্থ করবা, এইভাবে তোমার হিউজ টাইমের বিষয়। আর তুমি এইভাবে এই যে 1.5 ঘন্টার একটা ক্লাসের মধ্যে তোমার অর্ধেক চ্যাপ্টার শেষ। হুম তো এইভাবে গোছানো ওয়েতে যদি পড়তে চাও, তাহলে তুমি চাইলে আমাদের এই কোর্সে জয়েন হইতে পারো। ঠিক আছে? তুমি চাইলে আমাদের এই কোর্সে জয়েন হইতে পারো মাত্র 699 টাকাতে। মানে তুমি একবার 699 টাকা দিলে তুমি একদম পুরো বিজ্ঞানের, পুরো বিশ্ব পরিচয়ের, পুরো আইসিটির সবগুলো চ্যাপ্টারের ক্লাস তুমি পেয়ে যাবে। ঠিক আছে? এগুলো আর আর হচ্ছে বিজ্ঞান ও বিশ্ব পরিচয়, এই দুটা কি মূলত আমি পড়াইতেছি বৃত্তি পরীক্ষা টার্গেট করে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি, এবং যারা ভর্তি হইতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, এই নাম্বারে কল দিবা বা মেসেজ দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই ভর্তি হতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।